দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, সেই সঙ্গে বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যাগুলো কি সমাধান হতে পারে তাও আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। আর সেই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের নিয়মিত একজন আমাদের অতিথি থাকেন, বিশেষজ্ঞ অতিথি। তিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আমাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আপনারা আজ আমরা আমাদের যে অনুষ্ঠানটা সাজিয়েছি সেটা আমরা বলেছি যে ডকুমেন্টেশনের যে ভুলগুলো রয়েছে, ডকুমেন্টেশন আসলে ইমিগ্রেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সেটা হতে পারে গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট, সেটা যাই হোক না কেন, সেগুলো আসলে যদি কোনো ভুল থাকে বা সেগুলো যদি ব্যাকলগে থাকে কি করবেন, কিভাবে এগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা প্রশ্ন রাখতে পারেন। আজ এসব বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় প্যারালিগ্যাল বেলায়েত হোসেন বেলাল। উনি বাংলা ইমিগ্রেশন সার্ভিসে। বেলাল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ শান্তনু ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএন এর সকল দর্শক। বেলাল ভাই, আপনাকে তো দীর্ঘদিন পরে, আপনি মাঝখানে অনেকদিন আমাদের স্টুডিওতে গ্যাপ ছিলেন, হয়তো ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত ছিলেন। তো আপনাকে পেলে যেটা হয় যে সবসময় আপনি অনেক আপডেট নিয়ে আসেন আমাদের জন্য। এবং আমি জানেন ইমিগ্রেশন যে পরিমাণ চেঞ্জ হচ্ছে প্রতিদিন, বিভিন্ন নিয়ম কানুন। আমরা যেমনটা আজকে বললাম যে ডকুমেন্টেশনের ব্যাপারটা, তো আপনার কাছে কি মনে হয় যে এই একজন মানে যারা ইমিগ্রেশন প্রত্যাশী তার আসলে ডকুমেন্টের ব্যাপারে কি পরিমাণ আসলে সতর্ক থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনারা যারা ফাইল করে এই দেশে, সবাই আমরা কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই দেশে আসছি এবং এই দেশে আমরা লিগালাইজ কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে। সেটা কেউ ট্যুরিস্ট ভিসায় আসুক, কেউ স্টুডেন্ট ভিসায় আসুক, কেউ আসার পরে পলিটিক্যাল অ্যাসাইলাম করুক, অথবা কেউ ইমিগ্রেন্ট হয়ে আসছেন হ্যাঁ ফ্যামিলির মাধ্যমে, অল সেম থিং, লিগালাইজেশন। এবং সেই লিগালাইজেশন হওয়ার জন্য কি লাগে? ডকুমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে, লাইক লেটস সে সামহাও সময় আপনার ফলস ডকুমেন্টস করা ছিল, সামহাও সময়ে যদি ওরা আপনাকে ফাইন্ড আউট করতে পারে যে আপনার ডকুমেন্টটা লিগালাইজ ছিল না, সামহাও আপনি কোনো কিছু প্রাপ্তি আছে, সেই প্রাপ্তি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, বিকজ অফ আপনার সাবমিট ডকুমেন্ট এবং প্রুফের সাথে সেম যদি ম্যাচিং না হয়। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যা সাবমিট করবেন, সেটা পলিটিক্যাল অ্যাসাইলামে হোক, ওর ম্যারেজ কেস থেকে হোক, যে কোনো কেস থেকে হোক, যেটা করতে হবে আপনার যা ছিল এটার জন্য প্রপার ডকুমেন্টটা থাকে, অ্যাটলিস্ট যেন কোনো প্রুফ থাকে। লেটস সে এক্সাম্পল, আপনি বলছেন, যদি আমি বলি আপনাকে এক্সাম্পল, হ্যাঁ, কোনো ভাই বোন কেউ হয়তো বাংলাদেশে থেকে আসার পরে উনি পলিটিক্যাল অ্যাসাইলাম করা, উনি হয়তো ওনার স্টেটমেন্টের মধ্যে উনি এভাবে উল্লেখ করা ছিল যে আমি এরকম একটা রাজনীতির কাজে ছিলাম, ও রাজনৈতিক আমি একজন ব্যক্তিত্ব, অ্যাক্টিভিস্ট ওর হেয়ার অ্যান্ড দেয়ার, বাট ওটার সাথে আপনার সামঞ্জস্য ছিল না। আপনি বলছেন কোন একটা পার্টির যুক্ত, হ্যাঁ। আমি সব তো ডিটেলস নাই বলি, জাস্ট আমি আপনাকে অল্প করে বলি। কোন একটা পার্টির আপনি সামথিং বিলংস টু, and then যে against party, this is like kind of asylum, আমরা যেটা করি asylum মেজরিটি এই কাজটা ইউজ করা হয়, বাট কোথাও আপনার কিন্তু এরকম কোনো প্রুফ ছিল না, কোথাও আপনার এরকম কোনো প্রপার ডকুমেন্ট ছিল না যে আপনি আসলে সংযুক্ত কেউ। আচ্ছা, দিস ইজ ডকুমেন্ট। আপনার স্টেটমেন্টে ছিল আপনি এরকম এরকম কিছু, আদৌ কিন্তু বাস্তবে কোথাও নাই। হয়তো সেটা ওদের ইনস্ট্যান্ট ডিসিশনে থাকতে পারে, অথবা ইউএস এম্বাসি বাংলাদেশে আছে, ওরা কিন্তু ঠিকই যাচাই বাছাই করে যে দিস পারসন এই যেরকম অবস্থায় ছিল, সে কি কনভিক্টেড ছিল, সে কি এরকম অবস্থায় ছিল, তার কি খারাপ অবস্থান ছিল, দিস ইজ দ্য ওয়ে হি স্টেট টু আস, তার কি এরকম বাংলাদেশ অবস্থা ছিল কিনা। বেলাল ভাই, আপনি তো প্যারালিগ্যাল এইগুলো নিয়ে কাজ করছেন, আপনার বাংলা ইমিগ্রেশন সার্ভিসও ভালো কাজ করছে। আপনি তো এতক্ষণ বলে মানে ডকুমেন্টেশনটা প্রয়োজন বা ফ্রড না হওয়ার জন্য, কিন্তু অনেকে তো ভুলও করে ফেলে, যেমন বার্থ সার্টিফিকেটে ভুল থাকে, নামের বানানে ভুল থাকে, বাবার নামের ভুল থাকে। এই যে ভুলগুলো থাকে, এগুলা কি আসলে সঠিক করাটা কি মানে কি সম্ভব, নাকি খুব কঠিন একটা বিষয়? একটু কঠিন। আচ্ছা, একটু কঠিন। সেজন্যই উচিত হুটহাট করে আপনি সাবমিট কোনো কিছু না করে আপনি অল প্রপার ডকুমেন্টগুলো আগে নেন, আপনারটা নেন, আপনার আব্বা আম্মার নেন, যদি আপনার ওয়াইফ বা হাজবেন্ডের কারো যাদের জন্য সাবমিট করতে চান তাদের ডকুমেন্ট নেন, আগে আপনি গো থ্রু করেন সবারটা, ইভেন আপনার ছেলে মেয়েও। অনেক সময় দেখা যায় যে জিনিসটা যে আপনার মেট্রিকের সার্টিফিকেট, সেদের আমাদের সার্টিফিকেট শুরু হয় মেট্রিক থেকে, ওই জায়গার মধ্যে আপনার বাবার নাম ছিল মোহাম্মদ আবুল হুসাইন,
তারপরে আপনার আব্বা যখন পাসপোর্ট বানিয়েছে উনি মোহাম্মদের পরিবর্তে বসাইছে এমডি আবুল হোসাইন। আচ্ছা, এখন আপনি যখন সাবমিট করেন দুইটার যে কোনো একটা জায়গায় কিন্তু ঠিকই মিস্টেক আছে আপনার আব্বার। সো বেটার আপনি ওটাকে যে কোনো একটাকে আপনি ফিক্স করেন। যদি এরকম কারো মিস্টেক থাকে আপনি কিন্তু ফিক্স করতে পারবেন না সাবমিট করার পরে। না, যখন ফাইনাল আপনার চলে আসে, এখন ইয়েস আমাদের দৃষ্টিভঙ্গিতে এমডি মোহাম্মদ সেম থিং, আমেরিকার দৃষ্টিভঙ্গিতে এমডি মোহাম্মদ সেম না, দুইটা দুই জিনিস। সো যদি আমরা চিন্তা করি যে এমডি আর মোহাম্মদ একই কথা, না, ইটস নট একই কথা। আমাদের দেশে একই কথা, ইউএসএ সেম কথা না। সো প্লিজ এদিকে সবাই একটু দৃষ্টি দিবেন। মানে এই ছোটখাটো ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যখন আপনার ফাইনাল স্টেজে আসেন, লেটস ইন্টারভিউ, এখন সামু বলে তুমি এক্সপ্লেনেশন দাও, তোমার আব্বার পাসপোর্ট এখন আছে মোহাম্মদ আবুল হোসাইন, তুমি প্রথম যেটা সাবমিট করছো এমডি আবুল হোসাইন, ইজ নট সেম থিং। অনেক সময় আমাদের এমনও হয় বাংলাদেশে, যেহেতু অনেক আগে আমাদের দেশে আপনার বার্থ সার্টিফিকেট ওর জন্ম নিবন্ধন এগুলি ছিল না। আচ্ছা, তো স্কুল থেকে টিচার হোক ওর লোকালে একটা এক্সামশন করে আমাদের ব্রেন থেকে ইউজ করে একটা সামথিং আমরা ডেট অফ বার্থ বসানো ছিল। পরে আপনার মনেই নাই যে আপনার আব্বার কি ছিল ডেট অফ বার্থ, সামহাও আপনি একটা ভুল দিয়ে ফেলছেন। যখন ফাইনাল স্টেজে যাবে উনি এক্সাম দেওয়ার জন্য, লেটস সে আপনার আব্বার জন্য আপনি অ্যাপ্লাই করলেন, উনি এখন ইন্টারভিউ প্রার্থী 1969 আপনি বসেছেন, বাট ওনার কিন্তু 1969 না, ওনার 1959। আচ্ছা, সেটা তো আপনি বললেন ভুল হয়, তো ভুল। সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রেক্ষাপটে, যে বাংলাদেশে যেমন জন্ম নিবন্ধনে ভুল হয় বা এই যে আপনি একটু আগে যেটা বললেন, সেই কাজগুলা কি এখান থেকে বসে করানো সম্ভব, পরিবর্তন করা? মানে যদি কেউ চায় যে সম্ভব, এখন অনেকটা সম্ভব। মানে আপনারা কি এই কাজগুলো করতেছেন? হ্যাঁ, আমরা করি। হ্যাঁ, মানে এটা মানে আপনি বলছেন যদি কারো যদি এরকম ডেট অফ বার্থ ভুল থাকে, লেটস সি ওনার প্রপার ডকুমেন্ট থাকতে হবে যে কোথাও একটা ভুল ছিল। লেটস সি বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি কার্ড, এই তিনটার কোনো একটাতে ভুল আছে, বাকি দুইটা দিয়ে উনি করতে পারবেন। আচ্ছা, সো ওনার এনআইডি কার্ডে আছে মোহাম্মদ আবুল হোসাইন, ফর এক্সাম্পল, সেম প্রশ্নটি আমরা বলি মোহাম্মদ আবুল হোসাইন, বাট ওনার যে বার্থ সার্টিফিকেট আছে ওটা মোহাম্মদ আবুল হোসাইন। সো অত একটা প্রুফ ওনার আছে যে ওনার কারেক্ট নেম এটা ছিল, বাট ওটা ভুল নেই, দেন ঠিক করা যাবে। তার মানে বলছেন যে যারা একটা ডকুমেন্ট ঠিক থাকতে হবে যেটা আপনার ভুল। আচ্ছা আচ্ছা, একটা অরিজিনাল ডকুমেন্ট ঠিক থাকতে হবে, দেন আপনি সেটাকে রেফারেন্স করে বাকিগুলো ঠিক করতে হবে। তার মানে আপনি বলছেন যারা আবেদন করতে যাচ্ছে বা করছে তাদের আসলে এই ডকুমেন্টেশনের ব্যাপারগুলো খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এরপরও আবেদন করলো, সবই হলো, যেমন আমাদের অনেকেই প্রশ্ন করে থাকে যে গ্রিন কার্ডও পেলো, যেমন এখন একটা বেশি প্রশ্ন আসে, সবাই একটা প্রশ্ন বারবারই করছে যে গ্রিন কার্ডে আসলে দেশে গিয়ে কতদিন থাকা যায়। যে একটা মানে যেহেতু এখন একটু উদ্ভুত পরিস্থিতি, অনেকে বাবা মা বয়স্ক দেশে গেল গ্রিন কার্ডে এবং দেখা গেল তারা অনেক দিন থেকে যাচ্ছে, আবার যারা দ্রুত চলে আসে তাদের ভিন্ন। মানে আপনারা তো জানেন, মানে কি মনে হয় যে কতদিন থাকা যায়, বা যদি কেউ চায় এটা বাড়ানোর জন্য কোনো প্রসেস আছে কিনা? শান্তনু ভাই, এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আপনার জাজমেন্ট। উনি যে ট্রাভেল করবে ওনার জাজমেন্ট ইজ বেস্ট জাজমেন্ট। কেন? আপনাকে আমাদেরকে গ্রিন কার্ড প্রদান করা হয়েছে কিসের জন্য? পার্মানেন্ট রেসিডেন্ট হচ্ছে কেন? এদেশে রেসিডেন্ট হিসেবে থাকার জন্য। হ্যাঁ, ওকে, আমরা হয়তো 11 মাস বাংলাদেশে থাকি, 1 মাস এই জায়গায় থাকি। গ্রিন কার্ড মানে পার্মানেন্ট রেসিডেন্টের অ্যান্সারটা আমার কি ছিল, আমার কাজটা কি ছিল? এই জায়গায় বেশি থাকা, দেশের বাইরে কম থাকা। আপনি যদি অপোজিটটা করেন, জাজ আপনি, ব্রেন আপনার, ইজন্ট ইট কারেক্ট অ্যান্সার? আমার উচিত আমি এই দেশে বেশি থাকা, দেশের বাইরে কম থাকা। সেটা উচিত, আমি বলছি ওটাই জাজমেন্ট। এখন যদি কেউ প্রায় জাস্ট ওনার গ্রিন কার্ড রক্ষার্থে, উনি বাংলাদেশের কোনো চাকরিজীবী আর বাংলাদেশের বড় একজন কেউ, কোনো রিজন উনি থাকতে পারেন না, উনি দেশেই প্রচুর থাকেন, কোনো রকম উনি 15 দিনের জন্য হাজিরা দিতে আসেন, একবার আসবেন, দুইবার আসবেন, তৃতীয়বার কিন্তু ওনাকে বলবে যে ভাই আপনাকে গ্রিন কার্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র এই দেশে থাকার জন্য। ইয়েস, ডেফিনেটলি না ভ্যাকেশনে যাবেন। এখন যদি আপনার কোশ্চেন আসে যে আমি যদি যাই কতবার যেতে পারবো, কতদিন থাকতে পারবো, ওকে, এনিথিং যেটা আপনার ব্রেন বলবে, আমার ব্রেন বলবে যে দিস ইজ লেজিট, এটা হওয়া উচিত, সেটাতে ওদেরও কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই, আপনার আপত্তি নেই, কারো আপত্তি নাই। এগেইন, যদি আপনি নিজের মতো ইচ্ছা করেন যে আমি আসবো কোনো রকমের 6 মুখে, এতদিন ছিল যে ভাই আমি 11.5 মাস দেশে থাকতাম, 15 দিন এই জায়গায় থাকতাম, লাস্ট টাইম এয়ারপোর্টে আমাকে বলার পর এখন আমি কি করি ভাই 6 মাসের মধ্যে চলে আসি, আসার পরে সেম 15 দিন থাকেন আবারও চলে যান, ঘটনা তো সেম। আগে আপনি 11 মাস পরে আসতেন, এখন আপনি 5.5 মাসের মাথায় আসেন। স্টে আপনি টোটাল কাউন্টটা করবেন, আমার মোর স্টেটা কোথায়। ওকে, 365 দিন 1 বছর,
365 দিনের মধ্যে যদি আমরা ডিভাইডেড বাই 2 করি, আপনি মেজরিটি কোথায় থাকেন? প্রথম আপনার আমার ব্রেনটা ইউজ করতে হবে যে আমি কোথায় মেজরিটি টাইম থাকি। যেহেতু আমি পার্মানেন্ট রেসিডেন্ট, সেই হিসাবে আমার পার্মানেন্ট জায়গায় থাকার কথা, হুইচ ইজ ইউএসএ। না, সেটা তো আপনি বলছেন থাকার কথা। আমার প্রশ্নটা ছিল যদি কারো প্রয়োজন হয়। আমি সেটাই বলছি। ওকে, লেটস সে আপনার কোন প্রয়োজন, আপনি দেশে যাবেন, অবশ্যই আপনি যাবেন। আমি বলছি গিয়ে যারা আপনি 6 মাস 9 মাস 1 বছর কন্টিনিউ না থাকেন, আপনি 15 দিনের যেন হাজিরা দিতে আসেন, না সেটা যেন না হয়। আপনার প্রয়োজন, আপনি 15 দিনের জন্য যাচ্ছেন, আপনি 1 মাসের জন্য যাচ্ছেন, আপনি 2 মাসে যাচ্ছেন, আপনি 3 মাসে যাচ্ছেন, যেতেই পারেন। আইনগতভাবে কোথাও আপনার নিষেধ নাই আপনার ট্রাভেলিং এ। যেমন আমাদের অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়া আমরা অনেক সময় দেখি, না ভাই আপনি গেলে এয়ারপোর্ট এই করবে সেই করবে, আপনি ভাই গেলে যেতে পারবেন না। লাস্ট উইকও আমিরাত এয়ারলাইন্সের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওদের সাথে মিটিং এর পরে ওদের যে কোশ্চেনটা ছিল, ওদের প্রথম কোশ্চেনই ছিল যে বলো তো রিজনটা কি। আমরা আমাদের ডাটা অ্যানালাইসিস করে দেখছি ট্রাম্প প্রশাসন আসার পরে বাংলাদেশের টিকেট রিফান্ড যে অনুযায়ী পৃথিবীর কোনো দেশের ক্লায়েন্টের কিন্তু এত রিফান্ড না। তো আমরা বলছিলাম হয়তো এরকমটা হইতে পারে যে ইমিগ্রেশনের ভয়ের কারণে একটা হইতে পারে, মেবি। তো ওদের অ্যান্সার ছিল অন্যান্য দেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আসে না, শুধু কি বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে লোকজন আসে, এত কেন? আমার তো আর কিছু বলার নাই। তারপর ওরাই জাজমেন্ট করে বললো যে মেবি তোমাদের দেশের লোকজন আইনকে খুব বেশি ভয় পায়, অথবা আইন সম্বন্ধে ভালো জানতে চায় না, অথবা আইন সম্বন্ধে ভালো মাথায় রাখে না। অন্যান্য ইন্ডিয়ান বলেন ওয়েল স্মার্ট, ওরা ওই আপনার সোশ্যাল মিডিয়ার পিছিয়ে ঘুরে না, ওরা জানে। আমি জানি, আপনি জানি, বাট কেন জানি আমরা খুব বেশি বিতু ফর নাথিং। ভাই আমার পার্মানেন্ট রেসিডেন্ট, আপনার পার্মানেন্ট রেসিডেন্ট, আমাদের পার্মানেন্ট রেসিডেন্ট। কেমন হয়েছে আমাদের মধ্যে একজন আব্বা মারা গেছে, উনি যায় নাই, ভাই কেন যাবেন না? না ভাই আমি তো অনলাইনে দেখছি একজনের এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিয়েছে, ওনার গ্রিন কার্ড ছিল। ভাই পুরাটাই মিথ্যা কথা, 100% দাহা বুয়া মিথ্যা কথা। এই পর্যন্ত অ্যাজ অফ টুডে কোন গ্রিন কার্ড হলো পাসপোর্ট হলো কাউকে ডিপোর্ট করে নাই। ওকে, অনেকে বলে ইউএস পাসপোর্ট হলে ডিপোর্ট করে। যখন আপনার সিটিজেনশিপ ইউএস হয়ে গেল, তারপরে কোথায় পাঠাবে? আপনি কোন কান্ট্রি? ইজেন্ট আপনি বিলংস টু ইউএসএ। না, সেটা তো আপনি যখন না অনেকদিন ধরে এটা খুব গরম চলতেছিল, ইউএস সিটিজেন তাকে ডিপোর্ট করা হয়েছে, বা ইউএস সিটিজেন তার কান্ট্রি তো ইউএস, তাকে ডিপোর্ট করে কোথায় পাঠাবে? না না, ডিপোর্ট এন্ড ডিটেনশন দুটো ভিন্ন না, জিনিস হতে পারে। ডিটেনশন তো ঠিক আছে, ডিপোর্ট করা হয়েছে, এগুলি নিয়ে খুব চলতেছে সোশ্যাল মিডিয়ায়, বা ডিপোর্ট না। আমি আপনি আমাদের যদি কোনো ধরনের অপরাধ থাকে, ওর কিছু যদি করি, সেজন্য বিচার হবে, আপনাকে কোর্টে যেতে হবে, আপনি জেল জরিমানা দিতে পারে। ডিপোর্ট করে আপনারা পাঠাবেন কোথায়? এই প্রশ্নগুলো বারবার আসছে বিকজ অফ আমরা একই বিষয় নিয়ে সবসময় কথা বলছি, আমরা জানাচ্ছি, মানুষকে জানানোর চেষ্টা করতেছি, বিকজ আমাদের কমিউনিটিতে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন হয়, যা আপনি একটু বললেন যে অনেক দিন এগুলো নিয়ে আলোচনা হয়। কিন্তু প্রশ্নটা ওই জায়গায় না, প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ভয়, আপনি যে বারবার যে জিনিসটা বলতে চাচ্ছেন, আমি মনে হয় বুঝতে পারছি, আপনি বোঝানোর চেষ্টা করছেন যে কমিউনিটিতে যে ভয়টা ঢুকেছে, এটা আসলে ভয়ের তেমন কোনো কারণ নেই। তেমন না, জিরো ভয় কেন? আপনি লিগ্যাল ওয়ে দেশে আসছেন, আপনার লিগ্যাল ওয়ে আপনি গ্রিন কার্ড পাইছেন, আপনাকে আসা এবং যাওয়ার বাধা দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের স্বয়ং নিজেও নাই, অ্যাজ লং আপনি আইনের কোনো অপরাধ না করেন। অপরাধ যদি আপনি যদি অপরাধী হন, আপনার পাসপোর্ট থাকবে, আপনার ঘর থেকে ওরা নিয়ে যাবে। সেটা শুধু এই জায়গায় না, বিশ্বের যে কোনো দেশেই, ইভেন বাংলাদেশেও আপনি অপরাধ হলে কি প্রশাসন আসবে না, আপনাকে ধরবে না? এনিথিং যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ওকে ইয়েস, কাদেরকে ধরতে আসে? যারা ইলিগাল এন্ট্রি এবং যাদের ডিপোর্ট অর্ডার আছে। ওকে, যদি আপনার ঘরে কেউ ইলিগালে ঢুকে, ইভেন বাংলাদেশে যদি বর্ডার দিয়ে কেউ ইলিগাল ঢুকে, তাদেরকে ধরবে না? ধরবে না? অবশ্যই ধরবে। ওকে, সো যদি বাংলাদেশে অনেকগুলো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, সেটা অন্য কথা। আমাদের দেশে বর্ডার গার্ড আছে, যদি কেউ ইলিগাল এন্ট্রি করে তাদেরকে ওরা ধরে এবং জেলে নিয়ে যায়। আমাদের দেশে আসে না বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক যারা জেলের ভিতরে, ওর আমাদের বাংলাদেশি আশেপাশের দেশে, সেটা হয়তো ইন্ডিয়া হোক বা অন্য দেশে হোক, ওরা কি জেলে আসে না ইলিগাল এন্ট্রির কারণে? তো আমেরিকা তো সেম থিং। তা সে এই দেশটা তো একটা ফ্রিডম কান্ট্রি, তারও তো বর্ডার আছে। সো বর্ডার দিয়ে যখন আপনি আসবেন ইলিগাল ওয়ে, তো বর্ডার গার্ড কি করে? ওদের কাজই তো আপনাকে ধরা, ওরা ধরবে এবং আপনাকে ডিপোর্ট করবে। ওটা যদি আরো ছোট এক্সাম্পল নিয়ে আসি, লেটস আমার ঘরে আমি চারিদিকে, আমার ঘরে বাউন্ডারি দেওয়া আছে, আমার ঘরে আমি আসি, কেউ যদি বাউন্ডারি ক্রস করে আমার ঘরে ঢুকে, আইদার আমি পুলিশ কল দেবো, অথবা যেভাবে তাকে আমি প্রতিহত করবো। ইউএসটা সেম থিং, এটা একটা দেশ, তার বাউন্ডারি আছে, বাউন্ডারি যখন আপনার ক্রস করে আসবেন, সে ধরবে, এটাই স্বাভাবিক। তো এটার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই, যার গ্রিন কার্ড আছে তার, যার পাসপোর্ট আছে তার। এই জিনিসটার সাথে আমরা কেন এক করে ফেলতেছি?
আপনার আমার ডিপোর্টেশন অর্ডার আছে, আমাকে ধরতে আসে, যার গ্রিন কার্ড আছে তাকে তো ধরতে আসে নাই। না তো সেটা তার আসলে সাথে কেন আমরা মিক্স করতেছি? মানে এই ব্যাপারগুলো বারবার সামনে আসছে এখনকার যে উদ্ভুত পরিস্থিতি, এই কারণে বেলাল ভাই, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা প্রশ্নটা নিয়ে Sure. আপনার কাছে আবার আসছি। দর্শক কে আছেন, আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়ালাইকুম আসসালাম, বলুন আমি আপনি। এখানে যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, F1 ভিসাতে আছে। এখন কানাডার রেজিডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। আর কিভাবে অ্যাপ্লাই করতে পারি, বা হচ্ছে আমি কানাডা যাওয়ার পর আবার ফিরে আসতে কোনো প্রবলেম হবে কিনা, এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। বেলাল ভাই, উনি বললো উনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওখানে উনি F1 স্ট্যাটাসে রয়েছে, উনি কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে। তো উনি এটা করতে পারবে কিনা, বা কি কি প্রসেস, কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়? ওকে, ধন্যবাদ। অ্যাজ এ স্টুডেন্ট F1 উনি আসছে, যতদিন পর্যন্ত ওনার ভিসা এই দেশে আছে উনি এর মধ্যে ট্রাভেলিং চাইলে করতে পারবে, আইনগতভাবে কোনো বাধা নাই। ওনার কোশ্চেন ছিল যদি আমি কানাডা যাই, কানাডাতে ফিরে আসতে পারবো কিনা। কানাডা না, উনি বাংলাদেশে যদি যায়, বাংলাদেশ থেকে উনি ফিরে আসতে কোনো বাধা নাই, বিকজ ওনার যতদিন ভিসা ভ্যালিড আছে, যদি উনি স্টুডেন্ট থাকে। আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, বাট আপনি কিন্তু কোথাও ভর্তি হন নাই, আপনি পড়াশোনা করেন নাই, আপনার কিন্তু এলিজিবিলিটি নাই দ্যাট টাইম না। যদি আপনার এলিজিবিলিটি থাকে, আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, আপনি কলেজে টিউশন ফি দিচ্ছেন, আপনি কলেজে যাচ্ছেন, আপনি পড়াশোনা করেন, আপনার পেপার ওয়ার্ক আপ টু ডেট, আপনি ট্রাভেল করতে কোনো বাধা নাই। ইয়েস, উনি যদি কানাডার ভিসার কথা বলছে, ইয়েস উনি কানাডার ভিসা করতে পারবে, উনি কানাডা যেতে পারবে এবং কানাডা থেকে আসতেও পারবে, তাতে কোনো আইনগতভাবে বাধা নেই। আচ্ছা, আবার অনেকেই রয়েছেন যে স্টুডেন্ট ভিসা ঢুকেছেন, কিন্তু স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ, কিন্তু উনি এখনো পড়াশোনা করছেন। এমন না যে পড়াশোনা বা দেশে যায়নি, বা কোনো কারণে হয়তো উনি গ্রাজুয়েট শেষ করার পর পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হয়েছেন, উনাদের পক্ষে কি কানাডার ভিসা পাওয়া সম্ভব? ভিসা পাওয়া সম্ভব, বা ট্রাভেলিং করা উচিত হবে না। আচ্ছা, আপনি বলছেন ট্রাভেলিং করা উচিত হবে। ট্রাভেলিং করা উচিত হবে না, ভিসা উনি চাইলে করে নিতে মানে পারেন। একবার যেহেতু ভিসার ভ্যালিড থাকে, আপনার যত কানাডার ভিসাটা হচ্ছে আপনার বাংলাদেশি পাসপোর্ট যতদিন ভ্যালিড থাকবে ততদিনের ভিসা দেয়। লেটস সে আপনার পাসপোর্ট যদি 10 বছরের ভ্যালিড থাকে, আপনি 10 বছর ভিসা পাবেন। আপনার পাসপোর্ট যদি 8 বছর ভ্যালিড থাকে, 8 বছর আপনি না, সেক্ষেত্রে ডকুমেন্টেশনের জায়গায় কি কি ডকুমেন্ট লাগছে এখানে? লিগ্যালের ভর্তি কাগজপত্র বা কি, মানে ব্যাংক স্টেটমেন্ট, ওনার পাসপোর্ট, ছবি, সিম্পল। কানাডা ইজি, কানাডা ভিসা ইজ ইজি। আচ্ছা আচ্ছা, আপনি আমরা যেই জায়গাটাতে ছিলাম, আপনি যেটা বললেন যে ডিপোর্টেশনের ব্যাপারগুলো, আচ্ছা অনেকে তো, আমি বাংলায় বলতেছি, বা অনেকেই বলে যে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে অনেকে গ্রিন কার্ড পেয়ে থাকেন। তো গ্রিন কার্ড পাওয়ার পরে দেখা গেল যে উনি মানে স্বাভাবিকভাবে দীর্ঘদিন দেশের বাইরে, দেশ থেকে দূরে থাকেন, উনি দেশে যায়। তো এই ধরনের বিশেষ করে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পরে দেশে যাওয়াটা কি সমীচীন কিনা? আমি নিরাপদ, বা ওই শব্দ না বলে আমি বলছি সমীচীন কিনা, বা আপনার কি মনে হয়? আমি বলবো যদি আপনার অ্যাসাইলাম হয়ে থাকে, আপনার কেস কিন্তু কোর্টে, আপনি বললেন না যে আপনার ডান, ডান না, আপনাকে গ্রিন কার্ড দিছে, ফাইনাল স্টেজ আপনার ডান না আনটিল পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত। যদি আমি হই, ডেফিনেটলি আমি বাংলাদেশে যাব না। যদি আমি বাংলাদেশ থেকে আসার পর অ্যাসাইলাম করে থাকি, সেটা রাজনৈতিক অ্যাসাইলাম, বিকজ অফ অ্যাসাইলাম ছিল দেশ আমার জন্য নিরাপদ না। আমি ফাইনাল স্টেজে আসি নাই, গ্রিন কার্ডে আসি, ফাইনাল স্টেজ হচ্ছে আমার পাসপোর্ট। যখন আপনার ইন্টারভিউ হবে লাস্ট, তখন যদি জাজ চায় যে তোমার ট্রাভেল হিস্ট্রি দাও, ওকে, আমরা সাধারণত দেই যে লাস্ট ফাইনাল যখন আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করবেন, আপনি কতদিন কোথায় ছিলেন বা কতবার কোন কোন দেশে আপনি ট্রাভেল করলেন, ওই দিতে হয়। ওই জায়গায় যদি আপনি দেন যে আপনার বাংলাদেশে একবার ওর 2বার ট্রাভেলিং করা ছিল, জাজ যদি জিজ্ঞাসা করে যে আপনার অ্যাসাইলাম ছিল দেশ আপনার নিরাপদ না, সেজন্য ইউএস আপনাকে কি দিছে? অ্যাসাইলাম ওর আশ্রয় দিয়েছে, হ্যাঁ, আশ্রয়। তো আপনার স্টেটমেন্ট ছিল বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না, হুমকি, আপনার জীবনের হুমকি, সেজন্য ইউএস আপনাকে রক্ষা করতে চাচ্ছে। তো আপনি সেই দেশে 2বারে গেলেন, কথার সাথে কি মিলছে কি কোথাও কোনো? সেটা তো একটু তো কনফ্লিক্ট এই হচ্ছে। জিনিসটার ক্ষেত্রে অবশ্যই সবাই খেয়াল রাখবেন, চয়েস যার পার্সোনাল, বাট অ্যাজ এ গ্রিন কার্ড এবং অ্যাসাইলাম প্রার্থীদের যদি গ্রিন কার্ড হয়, আমি বলবো না যাওয়াটাই অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয়। বাট ওনাদের মধ্যে আরেকটা রাখতে পারেন, আশেপাশে দেশে যাওয়া তাদের কোনো আপত্তির কিছু নেই। লেটস সি নেপাল, কেউ যদি চাই নেপাল যাবেন, নেপাল যেতে পারেন। আর যেহেতু বাংলাদেশে ভিসা ইজি না ওর হচ্ছে না, সেই হিসাব করে নেপালটা মাথায় রাখতে পারেন। আত্মীয় স্বজন যদি বাংলাদেশ থেকে আসে, তাদের কিন্তু ভিসা লাগে না। তো যদি লেটস সি কার হয়তো বা ছেলে মেয়ে দেশে আছে, ওয়াইফ দেশে আছে, বাপ মার সাথে দীর্ঘদিন দেখা হচ্ছে না, হ্যাঁ ওরা যদি চায় মানে আপনি বলছেন থার্ড কান্ট্রিতে গিয়ে দেখা থার্ড করেন। কান্ট্রিতে, আমাদের বাংলাদেশ। বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আগে হয়তো ইন্ডিয়া অনেকের মাথায় ছিল, এখন আব্বা মা বা ভাই বোন ছেলে মেয়ে যারা আসবে, ওয়াইফ, ওদের ভিসা হচ্ছে না বাংলাদেশে।
থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য, সেক্ষেত্রে নেপালে যেহেতু অনারেবল আছে, একটা ভালো চয়েস থাকতে পারে নেপাল। এটা আমি বলছি যে কেউ যদি চায় চিন্তা করার জন্য। আচ্ছা, আর একটা এটা তো বললেন আপনি যারা রাজনৈতিক আশ্রয়, বাট Right. বাট অন্যভাবে যারা বিশেষ করে ম্যারিজ বা ফ্যামিলি বেসড গ্রিন কার্ড, যেমন আমাদের অনেক দর্শক নট বলছেন অনলি গ্রিন কার্ড, অনেকের আমাদের আপনার ট্রাভেল পারমিট আছে, তাদেরও যাওয়ার জন্য কোনো বাধা নাই। এবং আমার অনেক লোক পরিচিত যারা আসা যেমন যাওয়া আমাদের করতেছে। একজন দর্শক এখন বলছেন যে সুমন হোসেন, উনি বলছেন উনি সিটিজেন, বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনি ওমরা করতে চান, উনি আবার আমেরিকাতে আসতে পারবেন কিনা, সমস্যা হবে কিনা। শোন ভাই, থ্যাংক ইউ, আপনি অবশ্যই গ্রিন কার্ড এবং সিটিজেন ইদার অর সেম থিং, অবশ্যই আপনি আসতে পারবেন। আপনি আইনের ভিতরে আছেন, অ্যাজ লং আপনার গ্রিন কার্ডের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি ছিল না, দ্যাটস অল ডান। মানে উনি ওমরা করে ফেরত অবশ্যই আসবেন, এবং অবশ্যই আসবেন, ওনাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। অনেক সময় যেটা এয়ারপোর্টে হয় কনভারসেশন, যে আপনি আসেন, জিজ্ঞাসা করছি চন্দ্র ভাই কেমন আছেন, আপনি জিজ্ঞাসা করছেন কেমন আছি, জাস্ট এয়ারপোর্টের অফিসার কি জিজ্ঞাসা করে, ভাই তুমি কোন দেশে গেছিলা, কতদিন ছিলা, কতদিন আসো, সিম্পল কোশ্চেন। এটা ভীতু হওয়ার কোনো কারণ নাই। আপনি জাস্ট অ্যান্সার করবেন, আপনি যে দেশ থেকে আসছিলেন আমি উমরা করতে গেছি, ওর আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশে কথা জিজ্ঞাসা করলে অ্যান্সার করবেন। ওরা একটা দুটো ওয়ার্ডের বেশি কিছু জিজ্ঞাসা করেন, বাট ভেরি অলওয়েজ তাই ছিল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা ছাড়া, যে গ্রিন কার্ড গেলে আসতে পারবেন না, পাসপোর্ট গেলে আসতে পারবেন না, জাস্ট চিলে কান নিয়ে গেছে, আর চিলের পিছনে আমরা ধরে কেউ আমরা কানে হাত দেই না। আমরা আইন যদি জানি, সংবিধানে বলেন, এই দেশের আইনে বলেন, কোথাও নিষেধ নাই যে আপনি ট্রাভেল করতে পারবেন না, আপনি দেশের বাইরে যেতে পারবেন না, কোথাও নিষেধ নাই, অ্যাজ লং আপনি কোনো ধরনের অপরাধের সাথে জড়িত না। আর যে অপরাধের সাথে জড়িত, যার গ্রিন কার্ড নেই, সে তো যাবেও না। আচ্ছা, আমরা একটা লেটেস্ট যে নিউজ দেখলাম যে প্রায় 55 মিলিয়ন ভিসাধারীকে যুক্তরাষ্ট্র আবার নতুন করে যাচাই বাছাই করছে। তো এই যে যাচাই বাছাই করছে, প্লাস আমরা দেখলাম যে বিভিন্ন স্টেটগুলোতে এখন ডিপ্লয় করছে ন্যাশনাল গার্ড। মানে আপনি যতই বলছেন যে চেষ্টা করছেন আপনার জায়গা থেকে, যেহেতু আপনারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, সো আপনি চেষ্টা করছেন যে ক্লায়েন্টদেরকে যাতে ভীত না হয়, কিন্তু এই যে নিউজগুলো যখন আমরা দেখি, এগুলো তো ভিতর ব্যাপার বলছি না, মানে সতর্কতা কতটা থাকা উচিত, বিশেষ করে তার চলাফেরার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, বা এই যে আমাদের অনেকেই আছেন এখনো নেগলিজেন্সি করছেন, জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না, যেমন এই জায়গাগুলোতে আসলে কতটা সতর্ক থাকা উচিত। এবং আপনি তো কমিউনিটি অ্যাক্টিভিস্টও করেন, সো আপনি এটা ভালো বলতে পারবেন। ওকে, যেটা চেকলিস্ট হচ্ছে হবে, হয় নাই, কবে হবে জানি না, বাই দিস টাইম প্রশাসন শেষ হয়ে যাবে, ঠিক আছে। যদি কারো ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ফ্রড ছিল, তাদেরটা যাচাই বাছাই হচ্ছে, আমার আপনারটা যাচাই বাছাই হইতে, আপনি অ্যাজ লং কারেক্ট ভিসায় আসেন, কোনো ধরনের ফ্রড হয় নাই, আপনি অ্যাবসলিউটলি ফাইন। মানে ওরা শুধুমাত্র যাচাই কি বাছাই fraud? করে দেখতে চাচ্ছেন, মোহাম্মদ আবুল হোসেনকে একটা ভিসা প্রদান করা হয়েছে, এবং এই ভিসাটা তার মানে আপনার কি আপনি মনে হয় সব- সবকিছু শুধু ফ্রডের কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? মানে ফ্রডের কারণে কি, ওকে, মানে তাহলে আদৌ যুক্তরাষ্ট্র এত সহজে ইজি না বাস্তবায়ন করা। এই পর্যন্ত ট্রাম্প প্রশাসন আসার পরে যত কিছুই একটার কোথাও কিছু করতে পারেনি। কোনটা কবে কি করবেন, যে ব্যাকলগ আছে ইমিগ্রেশন, এটা কবে আপনি ডান করবেন, তারপরে চাচ্ছে যে যারা ইলিগাল আছে তাদেরকে ডিপোর্ট করবেন, এখনো পারে নাই 0.01% কিছু করতে, কবে কি করবেন, বর্ডার ঠিক করবেন, আচ্ছা, কবে আপনি বর্ডার ঠিক করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমরা ডকুমেন্টের ব্যাপারেই বলছিলাম, তাহলে এই যে অনেকে আবেদন করেছেন ওয়ার্ক পারমিটের জন্য, দীর্ঘদিন তাদের ওয়ার্ক পারমিট আসছে না, রিসিভ লেটার আসছে, আবার অনেকে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, কোনো প্রকার নিউজ নেই। তো এই যে যারা এই ধরনের ব্যাকলগের মধ্যে আছেন, তারা এই যে দ্রুত করার জন্য কিভাবে করতে পারে, কিভাবে যোগাযোগ করতে পারে, এক্সপাইরেট করার কোনো সুযোগ আছে কিনা, বা আপনারা সেটা করেন কিনা? ওকে, ধন্যবাদ আবার আপনাকে। অনেকের গ্রিন কার্ড অথবা ওয়ার্ক অথরাইজেশন আমরা ওয়েবার দিয়ে অ্যাপ্লাই করি, হ্যাঁ, অথবা কেউ কেউ নিজে নিজেই করেন। ওকে, ট্রাম্প প্রশাসন আসার পরে ওয়েবারটা আগে যেটা আপনার যে জায়গায় লেটসি 100 জন অ্যাপ্লাই করলে হয়তো 99% অ্যাপ্রুভ ছিল, এখন কিন্তু 10% অ্যাপ্রুভ হচ্ছে, 90% অ্যাপ্রুভ হচ্ছে না। সো আপনার বা আমার মাথায় আছে যে আমার ফ্রেন্ড করলো, তারটা হয়ে গেল, ওটা কিন্তু অনেক আগে করা ছিল, আপনার ফ্রেন্ডেরটা চলে আসে, আপনি ওয়েবারে অ্যাপ্লাই করছেন, সেজন্য কিন্তু আপনার ডিলে হচ্ছে, আপনি পে করে। আর আগে যেটা আমরা রেগুলার পেপারে আমরা সাইন করে পাঠাইতাম, ওটাকে যদি আমরা একটু স্টপ করে অনলাইন করে দিই, অনলাইন করলে কি আপনার ফাইলটা ইলেকট্রনিক ফাইল, সেম লাইক আইআরএসের মতো, আপনি ট্রান্সক্রিপ্ট চলে যাচ্ছে উইদিন এ মিনিট, ওরা অ্যাক্সেস করতে পারে আপনার সবকিছু। যখন আপনি পেপার ওয়ার্কে দিবেন, পড়বে, রিড করবে, আপলোড করবে, টেক্সট লম্বা সময়,
সবাইকে রিকোয়েস্ট করো, সেটা গ্রিন কার্ডের জন্য হোক, ওয়ার্ক পারমিটের জন্য হোক, সোশ্যালের জন্য হোক, ইমিগ্রেশন কাজ যেটা হয় আপনার ইলেকট্রনিক্স করার চেষ্টা করেন। মানে আপনি অনলাইনে করলে সেটা একটু দ্রুত হবে। Yes, বেলাল ভাই, because আমরা একটা আপনি- বিরতির সময় চলে আসছে, আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার সঙ্গে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা Sure. করব। দর্শক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে এসে ইমিগ্রেশনের রিলেটেড আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম ইমিগ্রেশন নিয়ে, বেলাল ভাই আপনি যেমনটা বলছিলেন, আমাদের একজন F1 স্টুডেন্ট ফোন করেছিল, উনি জানতে চাচ্ছিল যে স্টুডেন্ট ভিসায় যারা এই মুহূর্তে রয়েছেন এখানে বা আসতে চাচ্ছেন, তারা আসলে একটা আতঙ্কের মধ্যে আছেন, বিশেষ করে এই যে বিভিন্ন রকমের ধরপাকড় বা বিভিন্ন ঝামেলা। আসলে একজন স্টুডেন্ট এখানে আসার পরে কিভাবে তিনি তার স্ট্যাটাসটা আসলে কন্টিনিউ করতে পারবেন যাতে তার নিরাপদ ঝুঁকিমুক্ত ভাবে সে এখানে থাকতে পারেন? ওকে, যে ভাই বোন স্টুডেন্ট ভিসায় আসে উনি কিন্তু লিগাল ওয়েতে এই দেশে আসে, এবং যতদিন ওনার ভিসা আছে ততদিন কিন্তু উনি দেশে লিগাল, উনি কিন্তু ইলিগাল কেউ না, উনি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বাট আমাদের মধ্যে সময় আসার পরে আমরা 6 মাস 1 বছরের মধ্যে কোথাও কলেজে যোগাযোগ করি না, এলিজিবিলিটি থাকলো কোথায়? সো যেটা করা উচিত, মানে যে কাজের জন্য আসছে উনি ওই কাজই সেই করছেন। কাজ দিয়ে করেনি, কেউ আর ভর্তি হয় নাই, সেমিস্টার ফি দেয় নাই, কলেজে যোগাযোগ ইভেন্ট করে নাই। ওকে, অ্যাটলিস্ট যেটা করা উচিত, আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসি, ইন ফিউচারে এই জায়গায় আমাদের বড় একটা স্বপ্ন নিয়ে আমরা কিন্তু এই দেশে আসছি, ভালো করব। যদি আপনি জায়গায় পড়াশোনা সেটা ফুল আপনি করতে পারেন না, যতটুকু আপনি চান যে কাজের পাশাপাশি আপনি চালাই যান, ভবিষ্যৎ আপনার ব্রাইট। এখন আমি যদি টিউশন ফি দেই নাই, কলেজে আমি নিয়মিত না, পুরোটাই জিরো, তারপরে তো আর স্টুডেন্ট থাকলেন না। সেজন্য আমাদের যেটা করা উচিত, আমাদের স্টুডেন্টের ভিসায় আমরা যারা আসছি, আমাদের ভিসাটা যেন আমরা কন্টিনিউ রাখতে পারি, যেভাবে পড়াশোনা যেন আমরা শেষ করতে পারি। Honestly, এই দেশটা অনেক ব্রাইট, এই দেশটা অনেক বড়, না, ঠিক অনেক আছে। দরকার স্টুডেন্টদের এই দেশে। না, সেটা আপনি ঠিকই বলছেন, যদিও বা সেটার সঙ্গে অনেকটা এখন একটু গরমিল দেখা যাচ্ছে যে প্রশাসন অনেক কঠিন হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে। বেলাল ভাই, আমাদের একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি মঞ্জুর বলছি, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মা বাবা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, তো তারা বাংলাদেশে গিয়ে 1 বছরের বেশি থাকতে চাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, লাইনে থাকুন। ওনার বাবা মা গ্রিন কার্ড হোল্ডার, ওনারা 1 বছরের বেশি থাকতে চাচ্ছে, যেটা আমরা শুরুতেই আলোচনা করছিলাম। এখন ওনারা কি করবে, সেটা কি মানে কোনো পদ্ধতি আছে কিনা যে কেউ চাইলে 1 বছরের বেশি থাকতে পারে? ওকে, সো ট্রাভেল ডকুমেন্ট বলে অথবা ট্রাভেল পারমিট বলে, ঠিক আছে, ওটা কয়েকটা ধরনের হয়। সাধারণত ওরা একটা বুক দেয়, যদি উনি ওনার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করে, গ্রিন কালার, সেম লাইক ইউএস পাসপোর্টের মতোই, কালারটা শুধু গ্রিন, ঠিক আছে। ট্রাভেল পারমিট বুক দিবে, ওটা দিয়ে ওনার আব্বা আম্মা 2 বছর দেশে থাকতে পারবে, 2 বছর 1 দিন আগে চলে আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে গ্রিন কার্ড থাকার পরও আবার ট্রাভেল পারমিট নিতে হবে? নিতে হবে। আচ্ছা, ট্রাভেল পারমিট নেওয়ার জন্য আসলে কি ইউএসসিএস অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করার পর ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে, ফিঙ্গারপ্রিন্ট করার 90 ডেজ সামটাইম আর একটু বেশি ওরা সময় লাগে, তখন আপনার বুক আসবে। দেন ওনারা যখন আসবেন দেশ থেকে, যাওয়ার সময় বুকটা লাগবে না, আসার সময় এই বুকটা লাগবে, বিকজ অফ মোর দেন 1 ইয়ার ওনারা দেশের বাইরে ছিলেন। কারো যদি কোনো কারণে দ্রুত চলে যেতেই হয়, অ্যাটলিস্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। লেটস সে উনি আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করলেন, সেম থিং এগেন। যদি ফিজিক্যাল দেন তার একটু সময় বেশি লাগে, অনলাইন করেন একটু ফাস্টার হবে। দেন ফিঙ্গারপ্রিন্টের ডেজ আসবে, আব্বা আম্মা ফিঙ্গারপ্রিন্ট দিবেন, দেওয়ার পরে ওনারা চলে যেতে পারে। বুকটা আসার পরে কারো মাধ্যমে, কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যদি বুকটা আপনার দেশে পাঠিয়ে দেন, দেন আব্বা আম্মা বুকটার সাথে রাখবে, ওনারা চলে আসবে, কোনো সমস্যা নেই। তার মানে 2 বছর পর্যন্ত থাকা আপ যাবে? টু 2 ইয়ার্স পর্যন্ত থাকতে পারবেন। আচ্ছা, আবার অনেকেই রয়েছেন যে যারা গ্রিন কার্ড পেয়েছিল, দেশে গেল, অনেক বছর হয়ে গেল, আর আসে নাই ফিরে, কিন্তু তারা এখন আবার চাচ্ছে আসার জন্য। তো এই ক্ষেত্রে এই ধরনের কেসে কি করে? তাদেরকে কি আবার তাদের বাবা সন্তানদেরকে কি নতুন করে আবেদন করতে হবে, নাকি পুরনো গ্রিন কার্ড দিয়ে কিছু করা যাবে? যদি গ্রিন কার্ড কারো কোনো কারণে এক্সপায়ার হয় নাই এখনো, বাট সামহাও কিন্তু উনি মোর দেন 1 ইয়ার ওভার হয়ে গেছে। 2-3 ইয়ার্স থেকে? হ্যাঁ, মোর দেন 1 বলছি, মোর দেন 1 ইয়ার বাই ল না। আচ্ছা, ওকে, বাট যদি কারো এরকম কিছু থাকে আমার সাথে যোগাযোগ করেন, আমার অফিসে আসেন বিকালে, আমি এক্সপ্লেন করবো। এ পর্যন্ত আমার পরিচিত অনেকে আমি নিয়ে আসছি, কারো কোথাও কোনো সমস্যা হয় না, বাট দিস ইজ নট আ ল। যেটা আপনি কেউ আসতে পারছে, কেউ আসতে পারতেছেন, দিস ইজ নট ল। ল হচ্ছে less than 1 year, বাট সেটা নট ফ্রিকোয়েন্টলি, ওয়ান্স ইন আ ওয়াইল কোনো কারণে আপনি স্টাক হয়ে গেছেন 11 মাস, মানে একটা লজিক্যাল কারণ থাকতে হবে, যুক্তিযুক্ত কারণ। less than 1 year।
লেস দেন মোর দেন 1 ইয়ার, সেটা আপনাকে আমি আলাপ আলোচনা করতে পারি আলাদা, যদি কারো কোনো ধরনের হেল্প লাগে, সেটা বাই ল না, বাট ইয়েস অনেকে আসতেছে এবং আসতে পারবে। আচ্ছা, আবার একটা জিনিস দেখি, যারা গ্রিন কার্ডধারী বাচ্চারা যখন পাসপোর্ট পেতে যায় তখন তাদের ডিএনএ টেস্ট চায়, এটা আসলে কেন, বা তখন আসলে কি করা উচিত ডিএনএ টেস্টের জন্য? এরকম কেসটা সাধারণত হয়, লেটস সি আমরা বাংলাদেশ থেকে আসছি, আমার ছেলে মেয়ে দেশ থেকে আসছে, আমি অথবা আমার ওয়াইফ সিটিজেন, ওকে, আব্বা মা দুজনের যে কোনো একজন যদি সিটিজেনদারি হয়, চাইলে কিন্তু তার গ্রিন কার্ডধারী ছেলে মেয়েদেরকে একদিনই ওরা পাসপোর্টের জন্য করে আনতে পারে, অথবা আপনি মেইল করে দিতে পারেন। একটা হচ্ছে এক্সপ্রেস, সেটা উইদিন 4 উইকসের মধ্যে আসে, আর রেগুলারটা 4 to 6 উইক আসে। বাট আমাদের দেশের বার্থ সার্টিফিকেটে যেটা থাকে, লেটস সে এক্সাম্পল আপনার বাচ্চা জন্ম ছিল 2015 সালে, ওকে, বাট ওনার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 2017 সালে। এই দেশে কিন্তু যেদিন বার্থ হয় ডেটটা ওইটাই একদিন কি 2 দিনের মধ্যে ইস্যু হয়। আমাদের দেশে রাইডিওতে ইস্যু হয় না, অনেক পরে ইস্যু হয়। দিস ইজ দেয়ার কনসার্ন, যে বাচ্চা জন্ম 2015 সালে 2017 সালে বার্থ সার্টিফিকেট কেন? তখন ওরা জানতে চায় ইজ ইট সামথিং ইজ রং, মেক ফেক, কোনো কিছু আছে কিনা, এরকম সমস্যা হলে কেন এটা 2 বছর পরে, কেন না সাথে সাথে, বা 2 বছর পরে সেম মান্থে 2 বছর পরে কেন ইস্যু, এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না। এরকম কেসগুলোতে যদি কেউ চায় ওয়াকিং করে নিয়ে আসতে পারেন, সেম ডে পাসপোর্ট সার্ভিস, দ্যাট টাইম আপনার বাই মেলে লেটস সে আপনি পাসপোর্ট মেইল করে দিলেন। এখন অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো টুপি দাড়ি বা আমাদের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে গেছে, আপনার লেস আপনি রিনিউ করবেন, আপনার ওল্ড পিকচার অ্যান্ড নিউ পিকচার একটু ডিফারেন্ট, ওকে, তখন ওদের কোশ্চেন থাকে যে আগের ছবিতে তো আপনার টুপি বা এরকম ছিল না, বা হেজাব ছিল না, এখন এটা আপনার হেজাব কেন? ঠিক আছে, ওরা এক্সপ্লেনেশন জানতে চায়, এখন টুপি কেন, এক্সপ্লেনেশন জানতে চায়। সেই এক্সপ্লেনেশন জানার জন্য আপনি সাবমিট করছেন, লাগবে 6 উইক, এক্সপ্লেনেশন অ্যানাদার 6 উইক, আসতে অ্যানাদার 6 উইক, হুইচ ইজ অনেক লম্বা সময়। এরকম ক্ষেত্রে যদি কারো কিছু থাকে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ যাকে বলে, সেটা হেজাবের কারণে হোক, টুপির কারণে হোক, অথবা আপনি দাঁড়িয়ে রাখার পরে পুরোটাই আপনার চেয়ার, অনেক সময় বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে অনেকে চাইলে কি হাতে হাতে ওয়াকিং করে আসতে পারেন। তখন যে জিনিসটা আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমি রিলিজিয়াস কারণে আমি আমার টুপি পরছি, আমার রিলিজিয়াস কারণে আমি আমার হেজাব পরছি, ডান, উইদিন এ সেকেন্ড অ্যান্সার ইজ ডান, এবং রাইডওয়েতে ওটা সলভ হবে। বাট বাই মেলে যেটা পারেন ওটা সলভ হচ্ছে না, কারণ আপনার সাথে কেউ কথা বলতে পারে নাই। আর আপনার কোশ্চেন ছিল ডিএনএ টেস্ট কি রিজনে, সেটাই বলতেছিলাম, যেহেতু ওরা রাইডওয়েতে বার্থ সার্টিফিকেট গুলি করা ছিল না, ওর এই জায়গায় হাজবেন্ড মানে যে একটু অসামঞ্জস্যের কারণে হয়তো তারা ওরা জানতে চায় যে অনেকে যেটা করে সাধারণত বাংলাদেশ থেকে। বেলাল ভাই, আমাদের সময় খুবই কম, আমরা অনেকক্ষণ কথা বললাম, আসলে আপনার সঙ্গে কথা বললে খুব দ্রুত সময় শেষ হয়, আরো অনেক প্রশ্ন ছিল, যদিও বা সময় স্বল্পতার জন্য আপনাকে করা হয়নি, কিন্তু আপনার আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। অন্য কোনো দিন হয়তো আপনাকে আমরা আরো এইসব বিষয়ে প্রশ্ন করব। ধন্যবাদ আবারও আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। শুধু দর্শক, যদি আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত, বাপ মা ভাই বোনের অ্যাপ্লিকেশন সংক্রান্ত অথবা পাসপোর্ট সংক্রান্ত যে কোনো জটিলতার জন্য, সেটা বাংলাদেশি পাসপোর্ট হোক আর ইউএস পাসপোর্ট হোক, গ্রিন কার্ডের সমস্যা হোক, ওয়ার্ক পারমিটের সমস্যা হোক, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা হেল্প করবো আপনাকে। সেজন্য কোনো ফি দিতে হবে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। আর অ্যাগেইন, যেটা আমরা বিগিনিংতে বলতেছিলাম ইমিগ্রেশনের ব্যাপার নিয়ে, পুরোটাই কিন্তু আপনার যেটা ছিল, যদি আপনি গ্রিন কার্ডের মধ্যে আমাদের কোনো জটিলতা না থাকে, আমাদের পাসপোর্টে কোনো ধরনের জটিলতা না থাকে, ট্রাভেলিং এর কোথাও কোনো সমস্যা নাই, যেটা আমরা অনলাইন, ফেসবুক ওর সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি, সেটা কিছুটা জায়গার মধ্যে বাড়াবাড়ি। অনেস্ট হচ্ছে যে আপনি জানেন আপনার পাসপোর্ট কিভাবে প্রাপ্ত, আপনার গ্রিন কার্ডে কিভাবে প্রাপ্তি, এর মধ্যে যদি কোনো ধরনের গরমিল না থাকে, আপনার কোথাও কোনো সমস্যা নাই। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।